নমস্কার। আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি 2021 এ টাটা টিয়াগোর যে বেস মডেল আছে সেইটা নিয়েছি। তো সেটা প্রায় 34,000 কিলোমিটার আমি চালিয়ে ফেলেছি। তো তার ইউজার যে রিভিউটা সেইটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার রিলেটিভ, বন্ধু-বান্ধব সবাই বিভিন্ন রকম প্রশ্ন করে, এই যেহেতু আমি 34,000 চালিয়ে ফেলেছি, তো সেই সব প্রশ্ন নিয়ে আমি মানে 12টা বেসিক প্রশ্ন একটা জট ডাউন করেছি। তো সেই প্রশ্নগুলো বলে তোমাদের তার উত্তরগুলো দিলে আমার মনে হয় আগামী দিনে তোমরা যদি প্ল্যানিং করো টাটার যে টিয়াগো গাড়িটা নিতে, তাহলে সেটা মনে হয় তোমাদেরও একটু সুবিধা হবে। তো আসো আমরা সেই প্রশ্নগুলোর উত্তর আর প্রশ্নের উত্তর দিতে শুরু করি। আচ্ছা, ফার্স্ট তোমাদের কত কিলোমিটার চলেছে আমি একবার ওডোমিটারটা দেখিয়ে দিচ্ছি। টোটাল চলেছে 34,396 কিলোমিটার। আচ্ছা, যেহেতু 34,000 কিলোমিটার আমি চালিয়ে ফেলেছি, সেই জন্য অনেকেরই অনেক কোয়েরিজ, আর দূরে ট্যুর করেছি। তো সেক্ষেত্রে এই কোয়েরিজের সবার যে কোয়েরিজ, সবার প্রশ্ন নিয়ে আমি একটা 12টা বেসিক প্রশ্ন, যেটা তোমাদের যদি মানে শেয়ার করি তাহলে তোমাদেরও মানে সুবিধা হবে। আগামী দিনে তোমরা যদি টাটার গাড়ি টিয়াগো যদি ভাবো যে ওইটাই নেবে, তো সেক্ষেত্রে তোমরা সেটাতে যেতেই পারো। তো প্রথম আমি 12টা যে প্রশ্ন জট ডাউন করেছি তার মধ্যে ফার্স্ট হচ্ছে ওয়াই টাটা টিয়াগো, সেকেন্ড হচ্ছে কত কিলোমিটার চলেছে, রিফাইনমেন্ট কেমন, ইন্টেরিয়ার কেমন, স্টেবিলিটি কেমন, কোথায় কোথায় ট্যুরে গেছি, কেমন এক্সপিরিয়েন্স, ব্রেকডাউন হয়েছে কিনা, একটানা কতটা গেছে, মাইলেজ কেমন পেয়েছি, সার্ভিস সেন্টারের এক্সপিরিয়েন্স কেমন, আর টাটা টিয়াগো কার কার নেওয়া উচিত। অনেক প্রশ্ন মাথায় তো মানে ঢোকার পরে সব আর একসাথে তো মনে রাখা সম্ভব না, সেই জন্য লিখে এনেছি যাতে কোনোটা মিস না করে যাই। ফার্স্ট হচ্ছে টাটা টিয়াগো কেমন, টাটা টিয়াগো ওয়াই টাটা টিয়াগো। মানে টাটা টিয়াগোর আমি প্রথম গ্লোবাল এনকেপ রেটিং 4 স্টার। এবারে আমি আমার প্রথম সেফটির একটা ব্যাপার ছিল যে হাইওয়েতে গেলে সেফটি, তো টাটার সেদিক থেকে তো অবশ্যই টাটা এগিয়ে। তো সেই জন্য ফার্স্ট আমি সেটা ভেবেই টাটা টিয়াগো চয়েস করেছি। আর কত কিলোমিটার চলেছে ওটা তোমাদের আগেই বললাম, 34,000 নিয়ার অ্যাবাউট চলেছে। আর রিফাইনমেন্ট রিফাইনমেন্ট যে প্রশ্নটা আছে সেটা যদি বলি, সেক্ষেত্রে রিফাইনমেন্টের ক্ষেত্রে আমার মনে হয় মারুতি সুজুকি অনেকটা এগিয়ে রিফাইনমেন্টের ক্ষেত্রে। কিন্তু তারপরেও সেফটিটা যেহেতু আমার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল, আর টাটার ইঞ্জিনের একটাই আমার লাগে চালাতে গিয়ে একটা ভাইব্রেশন হয়, সেটাও ঠিক আছে, ওকে। তো রিফাইনমেন্ট তোমরা যদি শুধুই রিফাইনমেন্টের দিকে ফোকাস করো, তো সেক্ষেত্রে আমার মনে হয় মারুতি সুজুকির দিকেই যাওয়া ভালো। ইন্টেরিয়ার বেশ সুন্দর। ইন্টেরিয়ার বেশ প্রিমিয়াম একটা ফিলিংস আছে, প্রিমিয়াম একটা লুকস আছে। আর সবচেয়ে বড় সিটিং পশ্চার, অনেকটা দূর দূর গেছি তো, মানে পুরী, তারপরে মেঘালয়, আসামের দিকটা, তো সিটিং পশ্চার না খুব ভালো। সেক্ষেত্রে আমি যদি তার সাথে যদি আমি অন্য মারুতি ওয়াগনার চালিয়েও আমি গেছি সুজুকির, তো সেখানে সিটিং পশ্চারটা না অতটা মানে ভালো লাগেনি আমার। কারণ আমার মনে হয়েছে আমি এক টানা হয়তো টিয়াগো নিয়ে আমি এক টানা ট্রেনে পুরো শিলিগুড়ি অবধি পৌঁছে যেতে পারবো। কিন্তু সেখানে আমার ওয়াগনার চালিয়ে বহরমপুর পৌঁছে আমার একটুখানি রিল্যাক্স করতে হয়েছে, একটু রেস্ট নিতে হয়েছে, না হলে সেটা আমি পারছিলাম না। তো সেই দিক থেকে আর বেসিক যে আমি বেস মডেলটা নিয়েছিলাম, মিউজিক সিস্টেম আমার নমিনাল ক্রাইটেরিয়া ছিল এসিটা ঠিকঠাক হতে হবে, আর মিউজিক সিস্টেম একটা। তো মিউজিক সিস্টেম আমি আফটার মার্কেট করে নিয়েছি, সেটা কোনো সমস্যা হয়নি। আর টিয়াগোর এই টাটার ফিট অ্যান্ড ফিনিশ না খুব সুন্দর। মানে আমি টাটার থেকেই মিউজিক সিস্টেমটা লাগিয়ে নিয়েছিলাম ডেলিভারি নেওয়ার আগে, তো ফিট অ্যান্ড ফিনিশ বেশ সুন্দর। ইন্টেরিয়ার হয়ে গেল, ইন্টেরিয়ার আর বাকি লেগ রুম যেটা আছে ব্যাক স্পেসে ভালো, ঠিকঠাক একদম। বুট স্পেস অনেকটাই আছে। আর কোথায় কোথায় ট্যুরে গেছি, ফার্স্ট হচ্ছে পুরী, গাড়ি মানে এটা নিয়ে পুরী, সেকেন্ড মেঘালয়, তারপরে দার্জিলিং, ওই সাইডটা দার্জিলিং, লাভা, লোলেগাঁও, মন্দারমণি, এই ট্যুরগুলো আমরা করেছি। তো
তো এই এর 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 এক্সপিরিয়েন্সটা কেমন ট্যুরিং? ওই যে বললাম যে সিটিং পশ্চারটা যেহেতু খুব ভালো, তো সেই জন্য টানা অনেকটা গাড়ি চালিয়ে নেওয়াই গেছে, খুব একটা প্রবলেম হয়নি। তো সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা ভালোই, আমার কোনো সমস্যা হয়নি। মানে স্মুথ অ্যান্ড সিম্পল গাড়ি চালিয়েছি, যেখানে মনে হয়েছে যে অনেকটা একসাথে চলে গেলাম। যেটা আমার কাছে প্রশ্নও রয়েছে যে একটানা কতটা গেছি। আমি একটানা 100 কিলোমিটার এক টানা গেছি, কারণ গেছি সেটা 150 গেছি যদ্দূর, কারণ সেটা বলছি আমি না 60 to 70 একদম ধরে গাড়িটা চালিয়েছি, সেই জন্যই এক টানা আমি 150 যেতে পেরেছি। যাদের একটু হাই ড্রাইভ করার মানে খুব ভেরি রাফ ড্রাইভ করে বা খুব স্পিডে 120, 25, 129-এ গাড়ি চালাচ্ছ, তাদের মনে হয় না এতটা টানা যাওয়া উচিত, আমার মনে হয়। তো আমি লাস্ট 129-এ চালিয়েছি, কিন্তু সেটাতে একটানা চালানো উচিত না। আর এমনিতেও গাড়িটা চালালে কিছুটা পরে মোটামুটি আমার মনে হয় 70 কিলোমিটার টানা চালিয়ে একটু রেস্ট দেওয়া উচিত গাড়ির ইঞ্জিনকে। আর ব্রেকডাউন এখনো অবধি, মানে এটা বাই লাক এখনো অবধি কোনো ব্রেকডাউন হয়নি। তার যা যা টাটার সাথে আমি সার্ভিস সেন্টারে কথা বলে যেটা যেটা করণীয়, ফোন নাম্বার নিয়ে রাখা, রোড সাইড অ্যাসিস্ট্যান্ট, এগুলো করে রেখেছি, কিন্তু আমার এখনো ব্রেকডাউনের এক্সপিরিয়েন্সটা হয়নি এখনো। আর একটানা কতটা গেছি বলে দিলাম। আর মাইলেজ কেমন পেয়েছি, মাইলেজ যেটা এই গাড়িতে আমি সিটিতে মাইলেজ পাই 11 মতো। খুব যে মাইলেজটা খুব একটা ভালো তা না সিটিতে, কিন্তু তুমি হাইওয়েতে যদি যাও, যদি তুমি ধরে মানে 70, 75, 80-র মধ্যে ধরে যদি গাড়ি চালাও, তার ওপরে উঠলে তো মাইলেজ ফুয়েল এফিসিয়েন্সি ঠিকঠাক পাবে না। যদি ধরে তুমি গাড়ি চালাও তাহলে এতে তুমি 20 মতো মাইলেজ বেরিয়ে যাবে, একদম 20 মাইলেজ আমি পেয়েছি নিজে। কারণ আমি মোটামুটি চালালেও হয়তো একটু ইচ্ছা হলো কিছুক্ষণের জন্য 120-তে গাড়ি চালালাম, আমি স্টেবিলিটি, যেটা একটা কোয়েরিজও লিখেছি স্টেবিলিটি কেমন, ওই আমি 120-তে যখন টানছি তখন কিছুক্ষণের জন্য স্টিয়ারিংটা ছেড়ে দিয়েছি, তো গাড়ি একদম স্ট্রেট ওয়েতে যাচ্ছে, মানে খুব ভালো স্টেবিলিটির বিষয়ে কোনো কিছু বলার নেই ওই দিকটা। তো স্টেবিলিটি খুব ভালো। তো তুমি তবে আমি বলবো আমি সাধারণত চালাই 70, 75, 80, কারণ আমি চাই আমাকে মাইলেজটা, আমি বেস্ট মাইলেজটা যাতে গাড়ি থেকে বার করে আনতে পারি, সেটা আমি চেষ্টা করি সব সময়। আর মাইলেজ কেমন পেয়েছি বলে দিলাম। আর সার্ভিস সেন্টার এখানে আমি ফার্স্ট কেনার পরে আমি ধুলিচাঁদ মোটরস থেকে টাটার গাড়িটা নিয়েছি। তো ধুলিচাঁদ মোটরসের সার্ভিস সেন্টারে আমি ফার্স্ট যেতাম, কিন্তু প্রথমে বেশ ভালো ফ্রি সার্ভিস, প্লাস আমি যে পেইড সার্ভিসও আমি ওখান থেকে করেছি। সার্ভিস ম্যানেজারের ওপর জানি না কিছু নির্ভর করে কিনা, আমি স্টার্টিং এ খুব ভালো সার্ভিস পেয়েছি, কিন্তু তারপরে সার্ভিস ম্যানেজার চেঞ্জ হওয়ার পরে আমি অ্যাকচুয়ালি আমার গাড়িতে আমি সবসময় যে ইউজার ম্যানুয়াল পড়ে যে গাইডলাইন দেওয়া আছে ম্যানুয়ালে, তো সেই গাইডলাইন মেনটেন করে আমি সবসময় ইঞ্জিন অয়েল ঢালতে চেয়েছি। তো সেই জন্য আমি সিল প্যাক কিনে অলওয়েজ বলতাম সিল প্যাক ওপেন করে আমার সামনে ইঞ্জিন অয়েলটা ঢালা হোক, তো সেটাই চলেছে। তারপরে সামহাও জানি না ওদের ওটা এন্ট্রি ছিল, সেটা তো আমাদের কাছে না যে এন্ট্রি আছে কি না আছে। তো আলটিমেটলি সামহাও সেটা কি হয়েছে, পরবর্তীকালে যখন সার্ভিস ম্যানেজার চেঞ্জ হলো, আমি সেই ওরা বলছে না আমাদের এখানে ব্যারেলের তেলই ঢালতে হবে, সেটাতে আমি রাজি হয়েছিলাম না। আমার মনে হয়েছিল যে না, আমি যেভাবে যেটা আমি অয়েলটা নিই সিল প্যাক আমি সেটাই নেবো, সেটাই ঢালবো। তো সেইখানে একটা প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি হয়েছিল। তো সেই জন্য আমি আবার চেঞ্জ করে ওএসএল এ গেলাম, ওদের সাথে গিয়ে কথা বললাম। ওটা আমাদের এখান থেকে কাছেই। তো ওখানে গিয়ে ওএসএল টাটা, ওটাও টাটার নিজস্ব অথরাইজ সার্ভিস সেন্টার। তো ওখানে কথা বলে ওদের সাথে বললাম যে আমি এই রকম ব্যারেলের তেল আমি আমার গাড়িতে ঢালতে চাই না, আমি যে সিল প্যাকটা, আমি যে গ্রেডের অয়েল বলবো সেই প্যাকটাই খুলে আমাকে দিতে হবে। তো ওরা বললো হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সেটা কোনো ব্যাপারই না বলে। তারপরে আমার একটা প্রবলেম হয়েছিল গাড়িটা নিয়ে, কিছুদিন সেটা নিয়ে খুব সমস্যা হয়েছিল। মাঝখানে খুব বর্ষাকালে, তো গাড়িতে যখনই বসে একটা মনে হচ্ছে যেন পুরো সাইডটা, পুরো গাড়ির মানে এই পোর্শনটা, এই যে নিচের যে পোর্শনটাই মনে হচ্ছে পুরো একদম জল ভরে গেছে,
তো সেইটা নিয়ে আমি কিছুদিন যাতায়াত করেছি, পুরো চালাতে গিয়ে একটা জলের আওয়াজ হচ্ছে। তো সেটা নিয়ে আমাকে 2-3 বার ওএসএল এ যেতে হয়েছে, কারণ ওরাও প্রথমে ধরতে পারছিল না যেটা কি হয়েছে। ওরা তারপরে হেড অফিসের সাথে কথা বলে তারপরে সেই প্রবলেমটা তবে আমার সলিউশন হয়ে গেছে। ওরা পরে বুঝিয়ে দিয়েছে, কিছু নিচে কিছু বাটনস থাকে, ওইগুলো ওরা বললো যে ওগুলো সব কটা ম্যাডাম আটকে গেছিল। তো ওটা সেই জন্য যে জলটা ওখানে যাচ্ছিল ওটার ড্রেনেজ হওয়ার জায়গা পাচ্ছিল না। তো সেটা ওরা আমাকে বুঝিয়েও দিল এবং আমার প্রবলেম সলভ করে দিয়েছে। তো আমার ওএসএল এর সার্ভিস এখনো অবধি যে কটা সার্ভিস আমি করেছি আমার ভালোই লেগেছে। আগামী দিনে দেখা যাক, আগামী দিনে তো সার্ভিসিং করতে করতে তারপরে বুঝতে পারবো কেমন। আর মোটামুটি একটা বেসিক এইবারে তো যে জলের ব্যাপারটা হলো ওটাতে খুবই নমিনাল একটা কস্ট পড়েছিল। ওরা তার পরের বার যখন আবার প্রবলেমটা ক্রিয়েট হলো, তখন আমার কাছে কোনো চার্জেস নেয়নি, ওরা নিয়ে একদম ফ্রি অফ কস্ট করে দিয়েছে। তবে আগে যে পেড সার্ভিসগুলো করেছি, মেইন হচ্ছে মেঘালয় যাওয়ার আগে আমি একটা বড় সার্ভিসিং করেছিলাম, কারণ অনেকটা বড় ছিল তো, মানে গৌহাটি হয়ে পুরো মেঘালয় কভার করব। তো তখন আমি সার্ভিসিং করেছিলাম, ওটাতে প্রায় রাউন্ড অ্যাবাউট 10,000 মতো খরচা পড়ে। তো এই হচ্ছে আমার মোটামুটি একটা নমিনাল নলেজ। আমি গাড়ি নিজে ড্রাইভ করি, নিজে চালাই, তো সেই চালিয়ে। আর তবে একটা বড় মাইনাস পয়েন্ট আমি বলবো, যেটা আমি হয়তো 3 সিলিন্ডার ইঞ্জিন বলেই এইটা, কারণ এটা ইঞ্জিনটা 3 সিলিন্ডার ইঞ্জিন। হাইওয়েতে চালাতে গেলে একটা কোনো মানে পিক আপটা না চট করে ওঠে না, এটা একটা বড় মাইনাস পয়েন্ট। মানে একটা গাড়ি আসছে, আমি বুঝতে পারছি যে মানে ওখানে একটা কনফিউশন হয়ে যায় যে আমি সাইড করে আমি বেরিয়ে যেতে পারবো, কিন্তু ওই জায়গাটা একটা পিক আপটা একটা প্রবলেমেটিক সিচুয়েশন আছে, যেটা মারুতির গাড়িতে মানে খুব পট করে পিক আপটা হাই পিক আপ নিয়ে নেয়। তো এটা একটা যদি হাইওয়েতে চলতে যাও, সিটিতে কোনো সমস্যা নেই, সিটিতে তোমার কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। হার্ডি আছে গাড়ি, বেশ হার্ডি। কোথাও কোনো ধাক্কা লাগলে যে একদম একটু ধাক্কা লাগলো তুবড়ে গেল এরকম হবে না। এমনকি এমনও অনেক হয়েছে যে একটু টাচ লাগলো, তো ওই গাড়ির হয়তো হুন্ডাইয়ের একটা গাড়ি একটু টাচ লেগেছিল, তার গাড়ির সাইড মিরারটা ভেঙে গেল, তো এ গাড়ির কিছু হলো না। সেটা তো অবশ্যই, সেটা খুবই হার্ডি গাড়ি, কিন্তু ওটা একটা বড় মাইনাস পয়েন্ট যে হাইওয়েতে চালানোর সময়। তবে সিটিতে প্লাস হাইওয়েতে তবে স্টেবিলিটি খুব সুন্দর। তুমি স্ট্রেট ওয়েতে গেলে, বললাম তো 129ও স্ট্রেট গাড়ি যাচ্ছে, তো সেইটা বেশ ভালো। তো তোমাদের তাহলে শেয়ার করলাম এটা। এখন আমি 2021-এর মডেল কিনেছি, প্রায় নভেম্বর মাস নাগাদ কিনেছিলাম। তোমরা এখন নির্দ্বিধায় কিনতে পারো যদি মনে করো, কারণ হার্ডি গাড়ি। আর ব্যাপারটা হচ্ছে এখন এসআরএস 6 এয়ারব্যাগ, এখন 6টা এয়ারব্যাগ কম্পালসারি হয়ে গেছে, 6টা এয়ারব্যাগ তোমরা পেয়ে যাবে এই নতুন মডেল কিনলে। তো আমার মনে হয় টাটা যারা সেফটিতে কনসেন্ট্রেট করো, ধরো কার কার নেওয়া উচিত, যারা সেফটিতে কনসেন্ট্রেট করো, তো তাদের ক্ষেত্রে আমার মনে হয় টাটার গাড়িতে তোমরা মানে চোখ বন্ধ করে যেতে পারো। যদি ভাবো যে ঠিক আছে এই প্রাইসের মধ্যে একটা প্রিমিয়াম ফিলিংস আসবে ভেতরে, মানে বসে, ওরা বললাম যে সিটিং পশ্চার প্লাস স্পেস, লেগ রুম, হেড রুম, এই স্পেস হিসেবে তো টাটার গাড়ি তো ভালো, বেস্ট, তো তোমরা নিতেই পারো। আর যদি মনে করো যে ওই ইঞ্জিনের রিফাইনমেন্ট, মাইলেজ, সেটাতে এখন মাইলেজের দিক থেকে তোমরা গেলে অল্টো, সেটা টাটা রেঞ্জের তো নয়, তো সেটা তোমরা যেতে পারো। তো তবে আমি বলবো যে তোমরা যদি সেফটির দিক থেকে করো, আগেই বললাম গ্লোবাল এনকেপ রেটিং 4 স্টার। তো আচ্ছা, তোমাদের একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে টাটা টিয়াগোর সাথে কম্পিটিশনে কে কে আছে। একটা হচ্ছে রেনল্টের কেভিট, তারপরে হচ্ছে মারুতি সুজুকির সুইফট, মারুতি সুজুকির ওয়াগনার, আর নিসানের ম্যাগনাইট। এইবারে ব্যাপারটা হচ্ছে এই গাড়িগুলো একই রকম, তবে টাটা টিয়াগোর মানে যদি বেসড বলো সেক্ষেত্রে সার্ভিস সেন্টার টাচ পয়েন্ট বেশ ভালো, আর স্পেয়ার পার্টসের অ্যাভেলেবিলিটি, এই জিনিসটা আমার মনে হয় টাটার খুব ভালো। মারুতি সুজুকিরও ভালো, তবে টাটার সঙ্গে আবার সেফটিটা একটা প্লাস বলতে পারো। তো এই জিনিসটা তোমাদের ক্ষেত্রে খুব সুবিধা করবে, এই সার্ভিস সেন্টারের এই সার্ভিসিং এর ব্যাপারটা। আর সার্ভিস সেন্টার তো খুব ইম্পর্টেন্ট না, একটা গাড়ি আমি মেনটেন করব, সেক্ষেত্রে সার্ভিস সেন্টারটা তো ইম্পর্টেন্ট ব্যাপারই।
তো তোমরা সেই জন্যই টাটারটা মানে নেওয়ার কথা চিন্তা করতেই পারো। আশা করি তোমাদের মোটামুটি একটা আমি বেসিক একটা নলেজ দিতে পারলাম। যদি আরো কিছু তোমাদের যদি কোয়েরিজ থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও যে কি কি আর কোয়েরিজ আছে। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো যতটা অ্যান্সার দেওয়া যায়। আর আগামী দিনে আবার আরো কিছু কি কি কোয়েরিজ আসে বা আরো কিছু নতুন ভিডিও নিয়ে আগামী দিনে আবার দেখা হবে তোমাদের সাথে। তো আজকের মতো টাটা।